নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি গুরুত্ব রাখে এবং কি কি জিনিস আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করবার সময় দেখব, সেই সব কিছু বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে জানতে চলেছি। আমরা কি শিখব এই ভিডিওতে? কিভাবে সঠিকভাবে ইন্টারডেতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা তৈরি করব, কোন টাইম ফ্রেম ব্যবহার করব এবং কিভাবে তা ট্রেডিং ডিসিশনে আমরা ব্যবহার করব এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে, তা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি। যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি তা দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যান এবং একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই আমরা বলবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। দেখুন, সাপোর্ট কি? সাপোর্ট হলো এমন একটা এরিয়া বা প্রাইস লেভেল যেখানে স্টক বা ইন্ডেক্স বারবার নিচে নামতে পারছে না। মানে সেই যে লেভেলটা, একটা লেভেল, যে লেভেলে গিয়ে প্রাইস বা স্টক বা ইন্ডেক্স যা হোক না কেন এই সাপোর্ট লেভেলের নিচের দিকে যাচ্ছে না, এই সাপোর্ট লেভেলের নিচের দিকে যেতে পারছে না, এখান থেকে বাউন্স করছে। মানে কি, এখানে কেউ না কেউ বাই করছে, এখানে ডিমান্ড আছে, রাইট? এই ডিমান্ড থাকছে সেই যে জায়গাটা, এখানেই এই জায়গাটাকেই আমরা সাপোর্ট বলি। মানে এখানে কি হয়, এখানে বায়ার্সরা অ্যাক্টিভলি বাই করতে থাকে এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়। আর রেজিস্ট্যান্স লেভেল কি? যদি আমরা এক কথায় বুঝি, সেই লেভেল যেখানে স্টক বারবার গিয়ে টাচ করে, বারবার যায় এবং সেখানে টাচ করে, সেখান থেকে বাউন্স, মানে উপর থেকে বাউন্সকে নিচের দিকে নেমে আসে, আবার যায়, আবার নিচের দিকে নেমে আসে। মানে এখানে কি হয়, এখানে সাপ্লাই তৈরি হয়, এখানে সাপ্লাই বেশি থাকে, এখানে সেলার্সরা বেশি থাকে, ঠিক আছে, প্রাইসকে সেল করে নিচের দিকে নিয়ে যাবার জন্য। অর্থাৎ এখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে, মানে প্রাইস এই লেভেলের উপরের দিকে উঠতে পারে না, রাইট? এটা হচ্ছে রেজিস্ট্যান্স। একদম সিম্পল ভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি। আমরা প্রথম থেকে মোট 4টে পদ্ধতি আমরা দেখব। এখানে প্রথম স্টেপে আমরা দেখব যে মাল্টিপল টাইম ফ্রেমকে ব্যবহার করে, ঠিক আছে। প্রথমে আমরা কি দেখব, যে যখন আমরা ইন্টারডে ট্রেড করব তখন আমরা আওয়ারলি এবং ডেইলি এবং আওয়ারলি চার্টে আমরা বড় ট্রেন্ডকে দেখব। ধরুন আমরা আমাদের যে চার্টিং সফটওয়্যার আছে সেখানে আমরা ডেইলি অথবা আওয়ারলি এই চার্টে, বা আপনি 75 মিনিট চার্টও আমাদের ইন্ডিয়ান মার্কেটে করতে পারেন। তো সেখানে আপনি দেখবেন যে আপনার ট্রেন্ডটা কি আছে, মানে বড় টাইম ফ্রেমে, যেহেতু আপনি ইন্টারডে করছেন, ইন্টারডে ডেইলি এবং আওয়ারলি হচ্ছে বড় টাইম ফ্রেম, তো আপনি বড় টাইম ফ্রেম আপনি ট্রেন্ডকে আইডেন্টিফাই করছেন। ধরুন প্রাইস আপনার মানে উপরের দিকে উঠছে, প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, তাহলে কি হলো, তাহলে প্রাইসকে আমরা দেখলাম যে প্রাইস আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, আপনার প্রাইস আপ ট্রেন্ডে আছে, মানে আপ ট্রেন্ডে আছে মানে প্রাইসের বায়ার্সরা অ্যাক্টিভ। আমরা বড় টাইম ফ্রেমে এটাকে বুঝতে পারলাম যে বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে। এবং আমরা এখানে যখন ব্রেকআউট হবে, যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এটাকে অ্যানালাইসিস করব, তখন আমরা আমাদের প্রায়োরিটি থাকবে, আমাদের প্রথম দিকটাই আমাদের থাকবে যে সেখানে আমরা লং ট্রেডে এন্ট্রি নিয়ে এবং সেই লং ট্রেডে এন্ট্রি নেওয়ার পরবর্তী ক্ষেত্রে সেটাকে হোল্ড করা বা পজিশনে কনভার্ট করা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। মানে আমাদের ডেইলি টাইম, মানে ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে এটা পজিশনাল ট্রেড নেওয়া, লং টার্ম ট্রেড বলতে আমি এখানে বোঝাবার চেষ্টা করছি যে আপনি 9টা 15 থেকে 3টে 30 মিনিটের মধ্যে একটা পজিশন, আপনি 9টা 30 মিনিটে পজিশনটা তৈরি করলেন, মানে স্ক্যাল্পিং করলেন না, আপনি আধ ঘন্টার মধ্যে পজিশন থেকে বেরিয়ে এলেন না, আপনি পজিশনটাকে দিনের 1:30 বা 2টো পর্যন্ত আপনি হোল্ড করলেন প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেটা কখন হবে সম্ভব? যখন আমি ডেইলি এবং আওয়ারলি চার্টে আপনি ট্রেন্ডকে বুঝলেন যে আপ ট্রেন্ড আছে, তার মানে প্রাইস উপরের দিকে উঠতে পারে। সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট যে লেভেলগুলো, সেগুলো আমি পরে আসছি যে কোন লেভেলগুলো আমরা ড্র করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি আগে থেকেই বুঝতে পারি যে মানে আমাদের যে লঙ্গার টাইম ফ্রেমের ট্রেন্ড কি আছে, আর সেই সময় যদি সেই ট্রেন্ডের মানে সেই ট্রেন্ডের সপক্ষে যদি আমি লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমি স্পষ্টভাবে বুঝতে পারি যে সেখানে আমাকে
সেই টাইম ফ্রেম মানে হায়ার টাইম ফ্রেমের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুযায়ী আমার ট্রেড আসছে এবং সেই ট্রেডটা করতে আপনি খুব ইজিলি করতে পারবেন এবং সেই ট্রেডটাকে আপনি টেলিং স্টপ লস দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই ট্রেডটাকে ধরে রাখতে পারেন। মানে আপনি একটা ছোট টাইম ফ্রেমে আপনি একটা পজিশনাল ট্রেড করলেন, মানে ইন্টারডের মধ্যে পজিশনাল ট্রেড, মানে আপনি ছোট মোমেন্টামটাকে ক্যাপচার করলেন না, আপনি একটা লং মোমেন্টামটা ক্যাপচার করবার চেষ্টা করছেন সারা দিনে। সেটা কোথায় করবেন? 15 মিনিট অথবা 5 মিনিটের চার্টে। তো চলুন আমরা দেখি একটা এক্সাম্পল সহকারে, যে দেখার চেষ্টা করি যে আমাদের যে কিভাবে আমরা ড্র করব। ধরুন এটা একটা ডেইলি চার্টের টাইম ফ্রেম, রাইট? এটা একটা ডেইলি চার্টের টাইম ফ্রেম এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে প্রাইস, এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে প্রাইস রিজেকশন করছে, প্রাইস রিজেকশন করছে, প্রাইস রিজেকশন করছে। প্রাইস যখন এখানে এই রেজিস্ট্যান্স লেভেলকে হোল্ড করার পর প্রাইস যখন ব্রেক করে উপরের দিকে উঠছে, তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে এখানে একটা আপ ট্রেন্ড আছে। আমরা আগে থেকেও যদি দেখি প্রাইস কিন্তু লোয়ার হাই লোয়ার লো করতে করতে উপরের দিকে উঠে এখানে একটা কনসলিডেশন করেছে ডেইলি টাইম ফ্রেমে, মানে হায়ার টাইম ফ্রেমে। তারপরে প্রাইস কি করছে? লোয়ার হাই লোয়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে লং টার্ম ট্রেন্ড কি? বুলিশ। লং টার্ম ট্রেড হচ্ছে বুলিশ। তাহলে আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যাব সেই জায়গা থেকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বুলিশ ট্রেড যদি আমার কাছে আসে সেই সেটআপ, তো আমি সেটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো বা ধরে রাখার চিন্তা ভাবনা করবো একটা ভালো রকম প্রফিট তৈরি করার জন্য। তাহলে আবার দেখুন আমরা যদি এর পরবর্তী ক্ষেত্রে কোথায় এলাম? আমরা 5 মিনিটের চার্টে চলে এলাম। প্রথমে কি করেছিলাম? আমরা ডেইলি চার্টে এলাম, তারপরে বললাম কি 5 মিনিট বা 15 মিনিটের চার্টে আপনি আসতে পারেন। এসে দেখলেন যে জায়গাটায় সাপোর্ট নিতে আসছিল সেই জায়গাটা, যেটা আমি আগে একটু দেখালাম, একটু আগে যেটা দেখালাম আপনাকে, যে এই জায়গাটায় এই যে সাপোর্ট নিচ্ছে না, এই যে জায়গাটা আমি পরে আপনাকে 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে এই জায়গাটাকে মানে মিন করবার চেষ্টা করছি। ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। দেখুন এই দেখুন এই জায়গাটা, মানে এই যে জায়গাটা, ওই যে জায়গাটা আমি একটু আগে ডেইলি টাইম ফ্রেমে দেখালাম, সেই জায়গাটা আপনার 5 মিনিট টাইম ফ্রেমে এরকম দেখাচ্ছে। তো এই জায়গা থেকে কি করতে পারি? আমি এই জায়গা থেকে আমি লং ট্রেডের জন্য চিন্তা ভাবনা করতে পারি। কিভাবে? আমরা এখানে এই যে জায়গাটা, এই যে লোয়ার লেভেল ছিল আমার রেজিস্ট্যান্সটা ড্র করেছিলাম, সেই লোয়ার লেভেলে যখন প্রাইস আছে দেখুন একটা রিজেকশন হচ্ছে, এখান থেকে যখন আবার আসে দেখুন একটা ভালো রকম মুভমেন্ট পাওয়া যাচ্ছে। প্লাস কি হচ্ছে দেখুন, প্রাইস আবার এখান থেকে এই যে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল 5 মিনিটের রেজিস্ট্যান্স লেভেল যখন ড্র করা হয়েছে, সেই 5 মিনিটের রেজিস্ট্যান্স লেভেল দেখুন আবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠছে। এবং এটা ভালো রকম একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আপনি দেখার চেষ্টা করেন তো আপনি এখানে বুঝতে পারবেন যে প্রাইস কি করছে। প্রাইস যখন এই যে 5 মিনিট টাইম ফ্রেমে রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করছে, আমি এখানেও কিন্তু ট্রেডে এন্ট্রি নিতে পারি খুব মানে চিন্তা ভাবনাকে খুব ক্লিয়ারলি রেখে। তার কারণ কি? কারণ আমি অলরেডি লং টার্ম ট্রেন্ড আমি দেখেছি যে বুলিশ, তো আমি এখানেও কিন্তু যখন বুলিশ ট্রেন্ডে মানে বুলিশ ট্রেডে এন্ট্রি নেবো তখন আমার কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়বে যখন আমি হায়ার টাইম ফ্রেমকে ইউজ করবো, রাইট? এটাই আমার বলার উদ্দেশ্য। এবং যখন আপনি করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পজিশনটাকে একটু হোল্ডও করতে পারেন, মানে সারা দিনের মধ্যে যদি কুইক মোমেন্টামটাকে না ক্যাপচার করে আপনি পজিশনাল ট্রেডে কনভার্ট করতে পারেন ইন্টারডের ক্ষেত্রে, রাইট? এটাও আমি আপনাকে বলবার চেষ্টা করলাম। নেক্সট এটা দেখুন, সেটা হচ্ছে যে নেক্সট স্টেপ, যে রিসেন্ট সুইং হাই লো বিশ্লেষণ করতে হবে। রিসেন্ট সুইং হাই আর লো বিশ্লেষণ করতে হবে। সেটা করতে হবে কত দিনে? লাস্ট 2 থেকে 3 দিনে, অন্তত 2 থেকে 3 দিনের উইকলি মানে সুইং হাই আর সুইং লো গুলোকে চিহ্নিত করতে হবে। তো ধরুন আপনার এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ওখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেল আমি যদি এরকম করে একটু হাই আর লো তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এবার দেখুন 3 দিনের হয়েছে, এই 3 দিনের হাই কোনটা? এইটা হাই, সুইং হাই। সুইং লো কোনটা? এইটা লো। তো এইগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করব। এটা কিন্তু আমরা কি টাইম ফ্রেমে করলাম? ডেইলি টাইম ফ্রেমে করলাম, রাইট? ডেইলি টাইম ফ্রেমে আমরা 3 দিন বা 2 দিনের সুইং হায়ার লো গুলোকে আমরা ড্র করে নিলাম এবং আমরা দেখবো এবার লোয়ার টাইম ফ্রেমে যাবো। একটু আগে যেটা বলছিলাম যে হায়ার টাইম ফ্রেমে আমরা দেখলাম, তারপর লোয়ার টাইম ফ্রেমে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবো এই যে লেভেল গুলোতে, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলের লোয়ার টাইম ফ্রেমে সেখানে কি প্রাইস কোনো রিজেক্ট করছে, সেখানে কি প্রাইস এখান থেকে এসে রিজেক্ট মানে উপর দিকে বাউন্স করছে, না উপরের দিকে যখন রিজেক্ট করে নিচের দিকে নামছে। যদি নামে তো পরবর্তী ক্ষেত্রে সেখানে নামার সম্ভাবনা থাকে, বা যদি এখানে একবার সাপোর্ট নেয় সেই সাপোর্টে এসে কিন্তু প্রাইস আবার সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করতে পারে লোয়ার টাইম ফ্রেমে। সেক্ষেত্রে আমরা একটা বাইং অপরচুনিটি বা এখানে আমরা সেলিং অপরচুনিটি খোঁজার চিন্তা ভাবনা করতে পারি, রাইট? নেক্সট যেটা সেটা যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার
যে রাউন্ড নাম্বার লেভেলকে খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে কি হয় যে যখন সাপোর্ট নেয়, প্রাইস যখন এসে সাপোর্ট নেয় বা প্রাইস যখন এসে রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেলে, ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো অনেক ক্ষেত্রে কি হয় রাউন্ড নাম্বার। যদি আমরা যেমন ধরুন 100 নাম্বার বা 200 বা 300 বা 350 এই সমস্ত রাউন্ড নাম্বার গুলোতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নেবার কিন্তু প্রবণতা অনেক ক্ষেত্রে দেখা যায়। যদি আপনি এরকম রাউন্ড নাম্বার যদি খেয়াল করেন এবং সেখানে যদি বিগত সময়ে কোনো জায়গাতে আপনি ইন্টারডে ট্রেড করছেন কোনো স্টকেতে, সেখানে যদি সেই রাউন্ড নাম্বার রেজিস্ট্যান্স বা সাপোর্ট নিয়ে উপর দিকে উঠবার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাও কিন্তু ড্র করতে পারেন, ফার্দার সেখানে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে বা ফার্দার সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামতে পারে। এটা কিন্তু আপনি করতে পারেন ইন্টারডের ক্ষেত্রে, রাইট। সেটা কিন্তু আপনাকে যে লোয়ার টাইম ফ্রেমে ইউজ করছেন সেখান থেকে করতে হবে, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমে মানে আমরা 15 মিনিট অথবা 5 মিনিট বা আপনি যদি 3 মিনিট চার্টে যদি করেন ডেলি টাইমে মানে ইন্টারনেট ট্রেড করেন, সেখানে আপনাকে কিন্তু দেখতে হবে। এটা কিন্তু ডেইলি চার্টে গিয়ে দেখলে হবে না। ডেইলি চার্টে কোথায় রাউন্ড নাম্বারে সাপোর্ট নিচ্ছে সেটা না, আপনাকে এই যে লেভেলগুলোতে সাপোর্ট কোথায় রাউন্ড নাম্বারের নিচে, ধরুন আপনার একটা স্টক আছে, আপনার 200 টাকা থেকে বা 250 বা 230 210 এই যে ফিক্সড নাম্বারগুলো আছে, এই ফিক্সড নাম্বারগুলোতে যদি আসে সাপোর্ট নেয়, তাহলে সেই নাম্বারগুলোকে কিন্তু আমরা একটু নক করব বা একটু দেখবো, বা আমাদের অবজারভেশন সেই নাম্বারগুলোর ক্ষেত্রে খুব ভালো রকম থাকবে। নেক্সট সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের জায়গাগুলো কিন্তু মার্ক করতে হবে। কারণ আমরা জানি যখন গ্যাপ হয়, যখন প্রাইস একটা ক্যান্ডেল তৈরি করলো, গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপরের দিনকে একটা বড় গ্যাপ দিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এই যে গ্যাপটা, ঠিক আছে, এটাকে বলা হয় গ্যাপ আপ। গ্যাপ আপ হলো মানে আগের দিনের ক্যান্ডেল এটা তৈরি হয়েছে, এটা পরের দিনের ক্যান্ডেল, গ্যাপ আপ ওপেন হলো। তো এই যে গ্যাপ আপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি হতে পারে, পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে এসে সাপোর্ট নিতে পারে, গ্যাপটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক সেই মতন যদি গ্যাপ ডাউন হয়, তো সেই মতন যদি গ্যাপ ডাউন হয়, ধরুন একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং গ্যাপ ডাউন তৈরি করলো, এটাকে আমরা বলি কি গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন ওপেন হলো, এটা তো এটা ওপেন এটা ক্লোজ, এটা ওপেন এটা ক্লোজ, মানে আগের দিনে যে ক্লোজ ছিল তার পরের দিনকে ওপেনিংটা তার নিচে হলো। তো এটা যে কি হতে পারে, এটা পরবর্তী ক্ষেত্রে এই জায়গাতে রেজিস্ট্যান্স নিতে পারে, রেজিস্ট্যান্স নিতে পারে। এটা যেমন সাপোর্ট নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিতে পারে। সেক্ষেত্রে আমরা গ্যাপ ডাউন বা গ্যাপ আপটাকে মার্ক করে রাখবো, যাতে পরবর্তী ক্ষেত্রে সেইগুলোকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারি। এই 4টে পয়েন্টকে আমরা আজকে আইডেন্টিফাই করলাম যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ইন্টারনেট ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করবো, রাইট। নেক্সট সেটা দেখুন কিভাবে এটাকে আমরা সিদ্ধান্ত নেবো, ট্রেডিং সিদ্ধান্ত কিভাবে নিতে পারি। দেখুন আমরা এখানে কি করতে পারি, আমরা ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে আলোচনা করতে পারি। ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে যখন কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করবে বড় ভলিউম দিয়ে, তখন কিন্তু আমরা বাই এন্ট্রি নিতে পারি। বা যখন কোনো সাপোর্ট লেভেলকে নিচের দিকে ব্রেক করবে রেড ক্যান্ডেল দিয়ে এবং হাই ভলিউম দিয়ে, তখন আমরা শর্ট সেলের জন্য চিন্তা ভাবনা করতে পারি। আর এটা কি হতে পারে বাউন্স স্ট্র্যাটেজি, যখন প্রাইস এরকম একটা সাপোর্ট আসছে, প্রাইস নিচের দিকে নামছে, এখান থেকে বাউন্স করে উঠছে, মানে সাপোর্ট নিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে এসে সাপোর্ট নিতে পারে। যখন এখানে আসবে সেখানে যদি আমাদের কোনো বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা তার সঙ্গে যদি আমরা অন্যান্য কোনো ইন্ডিকেটরকে মানে ইউজ করি এবং কনফার্মেশন নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা বাউন্স স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, বাইং জোন। বা ঠিক সেম ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্সের কাছে যাবে, সেখান থেকে যখন প্রাইস রিজেক্ট হয়ে নিচের দিকে নামবে রেজিস্ট্যান্স নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট সেলও নিতে পারি। এবং এক্ষেত্রে কি খুব ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে ফলস ব্রেকআউটকে বোঝা। যখন আপনি ব্রেকআউট ট্রেড করবেন, বাউন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে সেটা না, বা রিজেক্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে সেটা নয়, বাট ব্রেকআউট স্ট্র্যাটেজি যখন করবেন তখন কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে। কারণ ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বেশি থাকে যখন আপনি লোয়ার টাইম ফ্রেমকে ইউজ করছেন। সেক্ষেত্রে ভলিউম, প্রাইস অ্যাকশন এবং আমি বলবো যে অন্যান্য কোনো ইন্ডিকেটর যদি আপনি এর সঙ্গে অ্যাড করেন, যেমন RSI, বলিঞ্জার ব্যান্ড, স্টকাস্টিক্স, এইগুলোকে যদি যে কোনো একটা কি দুটোকে নিয়ে যদি আপনি ব্যবহার করেন অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাডিশনাল একটা এজ পাবেন আপনার ট্রেডিং নেওয়া এবং সেখান থেকে প্রফিট বার করার ক্ষেত্রে। নেক্সট সেটা হচ্ছে আপনার বোনাস টিপস। অলওয়েজ ইউজ করতে হবে কি কনফার্মেশন। কি কনফার্মেশন? শুধুমাত্র লেভেলকে দেখে ট্রেড করলে হবে না, এর সঙ্গে RSI কে দেখতে হবে, ভলিউমকে দেখতে হবে, অন্যান্য যদি আপনি কোনো ইন্ডিকেটরকে ইউজ করেন, স্টকাস্টিক্স বলুন, যেটা আমি একটু আগে বলছিলাম, বলিঞ্জার ব্যান্ডকে বলুন, সেটাকে নিয়ে কিন্তু কনফার্মেশন নিতে হবে। আর একটা কথা কি, অ্যাভয়েড নয়েজ। আপনার যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আপনার নয়েজ হবার সম্ভাবনা বেশি। সেই জন্য খুব ছোট টাইম ফ্রেম, যেমন 1 মিনিট, আপনার 3 মিনিট, 2 মিনিট, এই সমস্ত টাইম ফ্রেমে কিন্তু
আপনাকে মানে ওই লেভেলের যে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করে আপনি তার উপর যদি ট্রেড নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি কনফিউজ হতে পারেন বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ফলস সিগন্যাল বা ফলস সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সেই জন্য আমি আপনাকে বলবো যদি আপনি ইন্টারডে ট্রেড করেন আপনি 75 মিনিট অথবা 15 মিনিট এই যে লেভেলগুলো একটু টাইম ফ্রেমের যে 15 মিনিট টাইম ফ্রেমের এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা 75 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে কাজে লাগাতে পারেন, রাইট। শুধুমাত্র ছোট টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখে কিন্তু ট্রেড করাটা উচিত না, আপনার কিন্তু নয়েজে আপনি আটকে যাবেন। নেক্সট যেটা সেটা কিভাবে আপনি ড্র করবেন, এক্ষেত্রে আমরা বলবো যে আপনি হরাইজন্টাল লাইন, যেটাকে আমরা এটা একটা হরাইজন্টাল লাইন, এইটাকে সাপোর্ট হিসাবে হতে পারে বা এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসাবে আমরা হরাইজন্টাল লাইন ভাবে টুল ভাবে ইউজ করতে পারি আমরা ড্রয়িং করবার ক্ষেত্রে। আর একটা কিভাবে করতে পারি, এটা যখন আপনি একটা হরাইজন্টাল লাইন ড্র করবেন শুধুমাত্র আপনার একটা প্রাইসেই সেটাকে সীমাবদ্ধ থাকবে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, শুধুমাত্র একটা লাইন না, আপনি একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিন, যেরকম সরু একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিন, এটা সাপোর্ট, ঠিক আছে, এটা সাপোর্ট জোন। তো প্রাইস এখান থেকে এসে এখান থেকেও সাপোর্ট নিতে পারে, প্রাইস এখান থেকে এসে এই মধ্যখান থেকেও সাপোর্ট নিতে পারে, আর প্রাইস এখান থেকে যে লোয়ারটা আছে এখান থেকেও সাপোর্ট নিতে পারে। তো তিন জায়গার ক্ষেত্রেই এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই 3 নম্বর ক্ষেত্রেই কিন্তু আমরা এটাকে বলবো সাপোর্ট নিচ্ছে এবং এটা অ্যাকুরেটলি আপনাকে কাজ করে। মার্কেট সবসময় যে একটা মানে পার্টিকুলার প্রাইস থেকে সাপোর্ট নেবে বা পার্টিকুলার প্রাইস থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামবে সেটা হয় না, একটা জোন হিসাবে আপনি কাজ করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করবার ক্ষেত্রে আপনি যদি জোন হিসাবে ব্যবহার করেন সেটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করবার ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। হরাইজন্টাল লাইন অনেক ক্ষেত্রে করা হয়, মানে একটা সিঙ্গেল লাইনকে আপনি সাপোর্ট হিসেবে দেখতে পারেন, তার থেকে রেক্ট্যাঙ্গেল বক্সটা খুব ভালো, রাইট। এটা এইভাবে আপনি যদি আপনি ড্র করতে পারেন প্রপারলি তাহলে কিন্তু আপনি ভালো রকম এখান থেকে একটা এফেক্ট পেতে পারেন। নেক্সট যেটা সেটা হচ্ছে আপনি একটা উদাহরণ দেখুন, উদাহরণটা আমি আগে দেখিয়েছি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে 5 মিনিটের চার্ট, একটু আগে আমি এই উদাহরণটাই দেখেছি, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস নিচের দিকে নেমেছে, আবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস নিচের দিকে নেমেছে, উপর দিকে উঠেছে। এবার আমরা যদি দেখি সিম্পল প্রাইস অ্যাকশন দিয়ে এখানে যে লোটা করেছে এই লোটা কিন্তু এখানে ব্রেক করছে না, একটা হাই লো তৈরি করছে, মানে এই লো এর থেকে এই লোটা হাই করছে। তো প্রাইস এখানে যখন উঠলো, ওঠার পরে দেখুন এই জায়গাতে ব্রেকআউট করলো, আমরা এই লেভেলে কিন্তু এন্ট্রি করতে পারি, আমাদের স্টপ লস এখানে থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস কিন্তু আবার সেম জায়গাতে এসে রিটেস্ট করছে, যেটাকে আমরা বলি সিআইপি, এবং যখন রিটেস্ট করছে সেই সময় দেখুন ভলিউম হাই, যখন ব্রেকআউট করছে সেই সময় কিন্তু আমরা ভলিউমকে হাই পেলাম। যখন আমরা এই ভলিউমকে হাই পেলাম ব্রেকআউট করবার সময় আমাদের একটা কনফিডেন্স লেভেল বাড়বে যে এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট নাও হতে পারে, এই ব্রেকআউটটা আমাকে একটা প্রফিট একটা মুভমেন্ট দেখাতে পারে যেখান থেকে আমি একটা অল্প হলেও প্রফিট বার করতে পারি। এর সঙ্গে যদি আমরা আরো একটা ইন্ডিকেটরকে ইউজ করি, সেক্ষেত্রে যদি আমরা ব্যবহার করবার চেষ্টা করি যে আরএসআই কে দিয়ে, তখন আমরা দেখবো যখন আমরা এই ব্রেকআউটটা হচ্ছে ভলিউম আছে প্লাস দেখুন আরএসআই কিন্তু 60-র উপরে উঠছে, 60-র উপরে উঠছে মানে মোমেন্টামে আছে, যেটা আমরা ইউজ করি 60-40 আরএসআই। 60-র উপরে থাকলে বুলিশ, 40 নিচে থাকলে বেয়ারিশ, আর 60-40-র মধ্যে থাকলে আমাদের সাইডওয়েজ বলা হয়। তো প্রাইস যখন 60-র উপরে উঠছে এখানে ব্রেক করছে, ভলিউম আমাকে কনফার্মেশন দিচ্ছে, 60-র উপরে উঠছে, প্রাইস একটা মোমেন্টাম দেখাতে পারে, একটা আমি এখান থেকে প্রফিট বুক করতে পারি, একটা আলাদা রকম মোমেন্টাম দেখাতে পারে। এবং যদি যখন দেখছেন যখন ব্রেকআউটটা হলো এবং ব্রেকআউটের সঙ্গে যখন ভলিউমটা হলো, তারপরে যখন রিটেস্ট করতে আসে সেই সময় যখন ভলিউম হলো, তারপরের মুভমেন্ট কিন্তু একটা আপ মোমেন্টাম দেখাবার চেষ্টা করছে মার্কেটে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে অ্যানালাইসিস করেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যবহার করে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি। কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখুন, সাধারণত এই প্রশ্নগুলো আমাদের মধ্যে ঢোকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কতদিনের ডেটা দেখে বার করব। 2 থেকে 5 দিন যদি আপনি ইন্টারডে ট্রেড করতে চান। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে 2 থেকে 5 দিনের সুইং হাই লো, যেটা আমি একটু আগে বলছিলাম 3 থেকে 4 দিন, আপনি 2 থেকে 5 দিনের মধ্যে যেটা আপনার মনে হচ্ছে যে সুইং হাই কোনটা সুইং লো কোনটা, সেখানে প্রাইস এসে রিজেক্ট করছে কিনা বা বাউন্স ব্যাক মানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। সাথে ডেইলি লেভেলকেও আপনাকে দেখে নিতে হবে। ব্রেকআউট হলে কি ট্রেড নেওয়া উচিত? না, এর সঙ্গে কি করতে হবে, ভলিউম বা প্রাইস অ্যাকশন দিয়ে কনফার্ম করতে হবে। ফলস ব্রেকআউট অনেক সময় হয়, ম্যাক্সিমাম সময় কিন্তু আপনার ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার কারণে লোয়ার টাইম ফ্রেম ইউজ করছেন। সেই জন্য ভলিউম প্রাইস অ্যাকশন এর সঙ্গে যদি আদার্স কোনো ইন্ডিকেটর যেমন আরএসআই, স্টকাস্টিক্স, ভলিঞ্জার ব্যান্ডকে যদি আপনি কনফার্ম অ্যাড করে নেন তাহলে আরো বেটারলি কাজ করতে পারে। সাপোর্ট রেজিস্ট্যান্স কি স্ক্যালপিং করা যেতে পারে? অবভিয়াসলি করা যেতে পারে, যদি আপনি 1 মিনিট এবং 5 মিনিটের টাইম ফ্রেমের নিখুঁত লেভেল বার করতে পারেন, কিন্তু সেটা খুবই টাফ
বার করাটা, কারণ যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন সেই লেভেলে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে কাজ করে না, কিন্তু এটা যদি আপনি দীর্ঘদিন করতে থাকেন, এটার উপর যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যান, তাহলেও কিন্তু আপনি একদিন হয়তো এই মুহূর্তে হবে না, বাট কিছুদিন যদি আপনি তার উপর প্র্যাকটিস করেন, একদিন কিন্তু আপনি সেটা পারবেন এবং করা যায়, রাইট। নেক্সট যেটা হচ্ছে সেটা যে আমাদের উপসংহার। ইন্টারডে ট্রেডিং এ সফল হওয়ার জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা শেখা বাধ্যতামূলক। শুধুমাত্র এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে নিলেই কিন্তু আমরা সফল হয়ে যাব, সেটা হয় না। ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লাগে ট্রেডিং সাইকোলজি, আমাদের কিছু ডুজ এবং ডোন্টস থাকে, করা উচিত নয়, সেইগুলোকে কিন্তু ফলো করতে হবে। যদি আপনি এই সমস্ত নিয়মগুলোর সঙ্গে ট্রেডিং সাইকোলজিকে মিশিয়ে নেন এবং প্রতিদিন চর্চা করেন তার উপরে, তাহলে কিন্তু আপনার ট্রেডিং এ একটা অ্যাকুরেসি এবং প্রফিটেবিলিটি আসবে এবং অনেকটা বেড়ে যাবে, এবং এখান থেকে আপনি একটা ভালো রকম ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে প্রফিটেবল ট্রেডার হতে পারে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, শেয়ার না করলে তারা শিখতে পারবে না। আর আমার একটাই উদ্দেশ্য, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।